নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন অন্যরকম স্বাদের একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12ই সেপ্টেম্বর 1894 এবং মৃত্যু 1950 সালের 1 নভেম্বর। তার অন্যতম উল্লেখযোগ্য কাজগুলি হল পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড় ইত্যাদি। তার লেখা অসংখ্য উপন্যাস এবং ছোট গল্প আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত। আজকের গল্পটি আমরা নিয়েছি সুন্দর প্রকাশনী থেকে প্রকাশিত বিভূতি গল্প সমগ্র থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ফকির। ইচুমণ্ডলের বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখ শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা ওর বউ, তার নাম নিমি, শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যে মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে বলে মনে হলো। ইচু বললে, আজ আর কাজে যাবনি, একটু পানি দে দেখি। ওর বউ বললে, মরণ, জনে যাবিনি তো চলবে কিসি? হ্যাঁ, কেন? চাল তো রয়েছি তোর হাঁড়িতে। আরে সজনে শাক মাগ একটু সিদ্ধ কর আর ভাত। আরে নুন আছে? ও একটু অমনি পড়িয়ে আছে মালাটার তলায়। তবে আর কি, দে 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 দে, পানি দে, একটু নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকে। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, বলি উঠিছো যখন তখন জনে যাও, বুঝলে? আজকাল জুদ্দির বাজারে 10 আনা করি জন, অন্য সময় হলি তা 3 আনা হতো। হাড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জনে যাবা না? না না না, ও যে ভালো কথা না। ইচু বললে, নামাজের সময় আমার ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর দিনি। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, ওহ, খিদে পেয়েছে রে বড্ড। কি আছে রে? কিছু নাই। দেখ না দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল যে। ওই যে দুটো কটা পানি দেওয়া ভাত পড়ি আছে ওখানে, আর কিছু নাই। দে দে দে, তাই দে। বেলা না খেয়ে গেলি, দুপুরবেলা এমন খিদি পায়, দা ধরতি হাত কাঁপে যে, কাজ করতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, আরে যাবা কোথায়? ওই শনিকপুরের বিলি ধান কাটতি। কত করে জন দিচ্ছে গো এখন? 7 কি করে বিঘে? একটু তামাকের আগুন দিবা? হু নিয়ে যাও। এই 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 বোনা ঝোপের ধারে মালসাই আছে, নিয়ে যাও। ভাত খেয়ে চলি আলাম, হাফ ফিরতে পারি নে। তামাক না খেলি কি আর কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে ইচু চলল। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে শনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে
ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন একটা টান। পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেয় ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে। সংসারে মন দেয় না, মজুরি করে, পয়সার রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, বলি ও ইটু, বলছি শেষকালে বা ফকির হবে নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ। কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয় ওকে। বলি ও ইটু, তুমি থাকতে আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা কি নষ্ট হয়ে যাবে? কেন, কি হয়েছে গো চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে বাবা। ওবলা এসে করে দিবানি চাচা, সব করে দিবানি। ইচু কথা ঠিক রাখত নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্যে প্রাণপণে চেষ্টা করবে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই হয়ে গেল। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান। কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধেবেলা তার বাড়ি দিয়ে হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কিরে ইচু, কি মনে করে? সালাম বাবু, একটা বড্ড ভুল করে ফেলেছি। আপনার জমির ধানটা কাটাখানি কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুললাম। হ্যাঁ বাবু, দেড়া সুদ দিয়ে সেই ধানটা আপনারে আমি ফেরত দিতে চাই। ও তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করতেছেন। তখন ভাবলাম বাবুরে যাই গিয়ে বলি আসি। খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ি সুদ দেব আপনারে বাবু। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে আর সুদ দিতে হবে না ইচু, আমার যা ধান কেটে ফেলেছিস ও আর ফেরত দিতে হবে না। ও তোকে আমি দিলাম, ভুল করে ফেলেছিস তা এখন আর কি করা হবে? ইচু হাত জোড়ো করে বললে, না না, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান আমি নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবি নি গো। আল্লাহ যা আমায় হাত তুলে দেবে তাই খেয়ে
আমি পরান্ডারে বাঁচিয়ে রাখবো। যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতে নিচুকে খুশি হয়ে বললেন, যাক, দুটো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। শনিকপুরের বিলটায় পৌঁছে ইছু দেখলে এখনও কেউ এসে পৌঁছয়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেবে অথচ কাজে আসবে না, দেরি করে আসবে, মালিকের কাজে ফাঁকি দেবে, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার কোনো ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞাসা করে, কি ধান এটা? বেনে ঝুঁকি ফসল কেমন গো? 2.5 বিশ থেকে ওই 3 বিশ পড়তা হতে পারে। বিঘে? বলি বিঘে নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 বিশ ধান ফলন হলে কি আমরা যে জন খেতে খাতাম তো করতাম? বাড়ি কোথায় গো তোমার? শাইলিপাড়া। নাম? এই যে ইসু মণ্ডল। বেলা 2:30-টের গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের জন্যে জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে আদপ্রোশ দূরবর্তী শনিকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটি সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘণ্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ছাড়া আর কিচ্ছু না। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাবো, মোর ঘরে লবণ নাই, বাজার থেকে একটু লবণ না নিয়ে গেলি বাস কাজ খেতে পাবেনি। নুন কনি পাবা, বাজারে কালো খোঁজ করিছি না, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখে তো একেবারে পোকা পড়ে গেল। আর অন্ধকারী খেই খেই সখী একেবারে ঢেলা বেরুল। কেরোচিনি তেলের মুখ দেখিনি কতদিন। এই কুমড়োর ঝালটা করেছে বেশ। শনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাচিনি বাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজালে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে কলকেটা বাড়িয়ে দিল। এদে ধরো চাচা। চাচা, তোমার বয়স হলো ককুড়ি বলো দিদি? এ এ তাই যেবার জোড়া বনে হইল, সেবার আমি গরু সরাতে পারি। 30 কি 40 হলো বেড়ায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বছর পূর্বে কোন সালে হয়েছিল কেউ তা জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায় 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে শনিকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, শনিকপুরের অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ওই সু, কাল আমায় জন দিতে পারবা? না গো, কেন? শনিকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে যে। চলো আমার বাড়ি, একটু তামুক খেয়েই যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে। ও চাচা, আরে সর্দারি বাড়ি তামুক খাবা, চলো একটু। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। স্যার
শিখের কম পারবো নি গো। এতে তুমি রাগ কইরে না সর্দার। ও রমজান চাচা, তার সেই তুমি আমার গলায় পা দিয়ে আমি মেরেই ফেলো। এ হে সি 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 সি, অনেক যে তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। একটা ভেবে চিনতে বলো, 5 শিকে করো, 5 শিকে করো। আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবার এত বড় বড় স্যাং মাছ হইছে। নোয়ালি সর্দার হাত দেখিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, না না, ও হবে নি সর্দার, 7 শিখের কম করলি। নাও নাও, আর এক কলকে ধরাও তো চাচা। হাঁদে গাছের জালি শোষা গোটা কতক নিয়ে যাও, দুজনই খেও। শশা পুঁতেছিলে? মাচা শশা না মেঠো? মেঠো কোথায় পাবো গো চাচা? এই উঠোনটাতে মাচা করে দিয়েছিলাম। সিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারি যা আগুন দাম। সে কথাই বলল না, হাতি বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদ্য উঠা গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে আছে। দুটো কটা দেবানি তুলে খেও। যাইগে 5 শিখে দিও সর্দার, কারো কাছে পেরে খাস করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা, ওর কথায় দরদস্ত ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচু বাড়ির দিকে পা বাড়ালে। তার বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, অবাও, আরে ভাত রেঁধেছিস? এবলা শরীরটে বড্ড খারাপ লাগে যে। ওধারে পানি দেওয়া ভাত আছে, খাও গে যাও। আর তরকারি? কিচ্ছু নাই। নে, এই ঝিঙে কটা রেঁধে দে দেখি। বলি রাত বকি দে, তেল কনে 5 পলা ধার করে এনেছিলাম ওই আসিরান বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো নাকি যে? তাইলে তুই ওটারে পোড়া। নিমি খিলখিল করে হেসে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ও মা গো, মুই কনে যাব গো? জিঙে পোড়া কেউ কখনো শুনিছি? তুমিও খেতে পারবা না। পারবো পারবো, দে দেখি তুই। খাওয়া দাওয়া শেষ হলো। পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর। কে আসে কে যায় কিচ্ছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেও ঝাঁকের ঝোপে জোনাকি জ্বলছে। উঁচু নিচু উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তক্ষুনি ঘুমের রাজ্যে সে পদার্পণ করেছে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। বলি ব্যাপারখানা কি গো? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ওই চুই চু, বাড়ি আছো? বছিরদ্দি শেখ ডাকছে। ও ইসু, ইসু, বলি ওঠ, আরে শোন এদিকে। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধড়মড় করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা করছে কিসের জন্য? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে
চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়াশুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত স্বরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? এদিকে সদিকে খাও, আগে নামাজটা একটু পড়িনিস, দেরি হয়ে গিয়েছে বড্ড। ইচু ঘরের পিছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমিয়ে সময় গেল কোথায়? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু ওদের পেছন পেছন কলের পুতুলের মতো চলল। রেললাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের এক হাঁটু জল পেরিয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেল লাইনের ওপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে মৃতদেহটা। মৃতদেহটা নিমির। তারপর ভালো করে কিছু মনে পড়ে না। গ্রামের লোকে সবাই মিলে তাকে কত কিছু জিজ্ঞেস করল। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করা হয়েছে। খুন করার পর তার দেহটা টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে সামনেই। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এক্ষুনি। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার। সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যেই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারি নে চাচা, আল্লাহ জানে। মুই তো মরার মতো ঘুমুতি নে গেছিলাম। বউরে কিছু বললে? ঝগড়া হইল? না 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 না, কিছুই তো নয় গো চাচা। বউ ঘরে শুয়েল? ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উঁকি মারলে। এ প্রশ্ন করে কেন লোকে? বছিরউদ্দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথাটা সবাই শোনো, ইসু কিন্তু সেই রকম লোক নয়। চলো এক্ষুনি বন গায়ে ওরে নিয়ে বক্তার বাবুদের কাছে যাই। বিহিত কথা তারাই বলবে, তাদের পরামর্শটাও তো নেওয়া দরকার নাকি? এখানে থাকলি এখনই দফাদার এসে ওরে মাই দিবে। তার আগে চলো মোরা ৬-৭ জন ওরে নিয়ে বন গায়ে যাই, পরামর্শ দিয়ে ফেলি। পুলিশ আসার আগেই ওরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কে কি যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভাঙা স্বরে বললে, কিন্তু উকিল মুক্তার বাবুদের টাকা মুই কমতে দেব। মোর হাতে একটা টাকা আছে কালকার জনের দরুন। হ্যাঁ, তাতে কি হবে? হাফিজ বললে, টাকার জন্য তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মনে।
তুমি জল দিননি কি বল বছিরুদ্দি? বছিরদ্দি বললে, তা তো নিশ্চয়, টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখবো। হাফেজ বললে, মানে রেল লাইন ধরে চল যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলি পুলিশ ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বন গ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যের বাড়ি গিয়ে পৌঁছল। রামলালবাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসে চা খাচ্ছেন এবং মোহরি দুলাল চক্রবর্তীকে দেরি করে আসার জন্য তিরস্কার করছেন। এই যে কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জমির নামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না? এখন এলেই বেলা 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই বলো তো বাবু? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? অজ্ঞে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে, কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল তো তাই দেখা পাইনি। আচ্ছা, সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, আরে নইলে জেরাই হবে না। কে কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সেলাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, মানে বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড্ড বিপদে পড়ে গিয়েছি, খুনের ফিসাদ। রামলালবাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেশে লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে, প্রবীণ হলেও রামলালবাবু তামাক খান না, সিগারেটখোর, আরাম করে একটা টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল দেখিয়ে বললে, এই এই লোকের বউরে গলা কাটা অবস্থায় কাল রাত্রে রেল লাইনে পাওয়া গিয়েছে। তা ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? আগে বাড়িতেই শুয়েছিল বাবু। আচ্ছা, বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বছিরুদ্দি শেখ পাশ দিয়ে ঈষৎ গলা খাঁকরিয়ে নিয়ে বললেন, ভালো নয় গো বাবু। ইচু অবাক হয়ে বছিরুদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না আর সবাই জানে। হাফেজ চুপ করে রইল। বছিরুদ্দি বলে যেতে লাগল, বাবু, এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ নিরীহ মানুষ একেবারে। ও কিছুই জানে না এসব কথা। না না না, খুনও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল? বছিরুদ্দির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বলল, আগে আগে বাবু যা বলছেন অতি লেহ কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই সবাই এ কথা জানে। আপনি আপনি সব লোকরে জিজ্ঞাসা করুন, সবাই এই কথাই বলবে। রামলালবাবু সিগারেটে একটা টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনাটা বর্ণনা করলে।
ইচু মণ্ডলের মুখে যা শুনেছে সে তাই। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল ইচু। সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল সে। কি হয়েছে না হয়েছে তা কিছু সে জানে না। শোবার আগে ও স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না 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 বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলি বোঝা যায় গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজাম্পশন হবে, পুলিশেও তাই বলবে। আচ্ছা, লাশ দেখে কে আগে? আগে আগে বাবু ওই মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনে ধারি নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়, পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক, সুরথাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে এসব। গ্রামের দফাদারকে খবর দেওয়া হয়েছে তো? আচ্ছা, বেশ করেছো। বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা। তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই, ইচু। ইচু এগিয়ে গিয়ে সালাম করে দাঁড়ালো। তার পা দুটো কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা তোমায় জিজ্ঞাসা করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশ তা শুনবে না। তোমাকে আজ সম্ভব রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে, তোমার স্বীকার করাবার জন্য নানা রকম চেষ্টা করবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা না করেই থাকো, বুঝলে? আচ্ছা, যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু পুলিশই ধরলি রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে বিচার হবে না, দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো, গিয়ে যাও, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছো, অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকেদের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো প্রায় মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোড়ো করে বললে, বাবু, মোর একটা কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এই রকমভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বছিরদ্দি মুখ চাওয়াচাই করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এই রকম, বলে ফেল বাপু যা আছে পেটে, অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলালবাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, জাতি হয় আপনি তা একটু দেখবেন। মো গরিব লোক, জোন খেটি খাই, আপনার পয়সা হয়তো মু দিতে পারবো না। গরিব বলে দয়া করি একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক আপনার খুব ভালো করবে গো বাবু। আহা, পা ছুঁয়ো না। আরে কি কি বলো বলো। বাবু, যেখানে মরে রাখে,
যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটি তাদের বলি দেবেন, ব্যবস্থা করি যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই গো বাবু। রামলাল বাবু সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বছিরদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাই করলে ঘুঘু মোক্তার রামলাল চাটুর্যে হাঁ করে ওর মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দাওয়ায় চালান করা হবে, শত অসুবিধা, অর্থন্যাস, নির্যাতন যার সামনে, আর আইনের খাঁড়া যার মাথার উপর ঝুলছে নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে নিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া, যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথে অ্যারেস্ট করবে পুলিশ, কাল পড়বে হাজতে, যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে, সামান্য একজন লোক। আবার চোখে জল এসে পড়লো ভায়া। ওরা সব চলে গেল। ইচু শেখে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে সাড্ডি, হোটেলের ভাত খাইয়ে নিলি হতো, পুলিশই ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলের ভাত পাওয়া যায় না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছাওয়ায় নামাজ পড়তে শুরু করলো। আর কোনো কথা ওর মুখ দিয়ে বেরোয় না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে। সে সব ভুলে যায়, চোখে জল আসে তার। নিমি কত ভাত তাকে রেঁধে খাইয়েছে, কত আদর যত্ন করেছে, আর তার নাকি চরিত্র খারাপ ছিল। সে কিচ্ছু জানে না। নিমির জন্যে বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে। কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশ ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছেন মোড়লের বাড়িতে। লোক গিজগিজ করছে। ডাক হাঁক, সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে, ইচুর দ্বারা এ খুন হয়েছে। এ কথা তারা কেউ বিশ্বাস করেন না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল, ইচু স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরুত। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না। প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডেকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না না দারোগা বাবু, কিছুই জানি নে মুই। জানো, এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু ক্ষেত থাকবি নে গো দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হবনি। দারোগা বাবু বললেন, তুমি
কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুমিয়েছি চোখে। শনিকপুরের বিলি জন খাটিলাম সারাদিন। এই ওনারা ডাকলেন সকালবেলা, তখন ঘুম ভেঙে উঠি। দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন, কে সাধু কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, নিমি, মোরে দুটি ভাত এনে দে না রে। আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত। যে যা বলে ও সব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, নিমি, নিমি রে, মোরে পরদিন দুটি ভাত দিলি রে। গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেল না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। গৃহস্থালির কলসি, হাঁড়ি কুড়ি, নারকোলের মালা, দুখানা পিতলের ঘটি বাটি সব ফেলে গিয়েছে। খোলশেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীলপটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটাটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম তার ইচু ফকির। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। গল্পের সূত্রধার এবং ইচুর বউয়ের ভূমিকায় আমি রায়া, ইচুর ভূমিকায় সুকুমার মাইতি, গল্পকথক প্রীতম। অন্যান্য চরিত্রে অনিমেষ, সুমন, সুদীপ্ত এবং সাগ্নিক। পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম, রায়া এবং সুমন। অসংখ্য ধন্যবাদ জানাই বৈচিত্র্য পরিবারের সকল সদস্যবৃন্দকে সবসময় আমাদের পাশে থাকার জন্য। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।